বাংলাদেশে ইদানিং একটা নতুন রাজনৈতিক ইশতেহার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। নাম দফা ৪১। এটা মূলত দি আর্কিটেক্টস অফ টুমরো নামে একটা বইয়ে তুলে ধরা হয়েছে। বলা যায় দেশের ভবিষ্যৎ নিয়ে একটা বেশ সাহসী আবার কিছুটা বিতর্কিত একটা রূপকল্প। তো চলুন আজকে এই দলিলটার গভীরে গিয়ে দেখি ঠিক কী ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে এখানে। স্ক্রিনে যে প্রতীকটা দেখা যাচ্ছে এটাই হলো দফা ৪১-এর প্রতীক, আর এটাই কিন্তু এর মূল দর্শনটাকে তুলে ধরে। আর সেটা হলো সার্বভৌমত্ব এবং কৌশলগত প্রতিরক্ষা। আমাদের পুরো আলোচনাটা কিন্তু এই দুটো ধারণাকে কেন্দ্র করেই এগোবে, কারণ বলা যায় পুরো ইশতেহারটাই দাঁড়িয়ে আছে এই দুটো পিলারের ওপর। তো আমরা মোট ৬টা ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব এই ইশতেহারটা আসলে কি, তারপর ভবিষ্যতের কেমন বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেই পথে বাধাগুলো কি, কিভাবে সামরিক শক্তি আর ফরেন পলিসির মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষা করা হবে, আর সবশেষে জাতির ঐক্যর জন্য ঠিক কোন মূলনীতিগুলো সামনে আনা হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। এখন প্রশ্ন হলো, এটাকে কেন শুধু একটা সমালোচনা না বলে একটা ইশতেহার বা ম্যানিফেস্টো বলা হচ্ছে? এর কারণটা বেশ সহজ, কারণ এটা শুধু সমস্যাগুলোই তুলে ধরে না, বরং দেশ বদলের জন্য একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ বা পরিকল্পনাও দেয়। বইটার ভূমিকাতেই কিন্তু এর লক্ষ্যটা একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই যে কোটটা, এটা বলছে এটা কোনো সাধারণ বিশ্লেষণ না, বরং একটা সুচিন্তিত ইশতেহার এবং কৌশলগত পথরেখা। মানে সোজা কথায় এর লেখকরা চাইছেন এটাকে যেন একটা বাস্তবসম্মত অ্যাকশন প্ল্যান হিসেবেই দেখা হয়। যে কোনো রোডম্যাপেরই তো একটা ফাইনাল ডেস্টিনেশন বা গন্তব্য থাকে, তাই না? তাহলে প্রশ্ন হলো, এই ইশতেহারে চূড়ান্ত লক্ষ্যটা কি? এটা বাংলাদেশকে ভবিষ্যতে ঠিক কোথায় দেখতে চায়? চলুন সেই ভিশন বা রূপকল্পটাই একবার দেখে নেওয়া যাক। লক্ষ্যটা দেখুন, একদম সরাসরি কোনো রাগডাক না রেখেই বলা। বাংলাদেশকে জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশগুলোর কাতারে নিয়ে যাওয়া। এটা যে শুধু একটা বড় স্বপ্ন তা কিন্তু না, এটা আসলে একটা আমূল পরিবর্তনের কথা বলছে। এমন একটা পরিবর্তন যা দেশের স্থিতিশীলতা আর অগ্রগতির জন্য একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরি করবে। কিন্তু এত বড় একটা স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবার আগে তো দেশের ভেতরের মূল সমস্যাগুলো সমাধান করতে হবে। তো এই ইশতেহার অনুযায়ী দেশের প্রধান সমস্যা ৪টি: দারিদ্র্য, সিস্টেমিক বা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সামাজিক অবিচার আর বাড়তে থাকা বৈষম্য। বলা হচ্ছে এগুলোই নাকি দেশের সামনে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। তো এই মূল সমস্যাগুলো চিহ্নিত করার পর ইশতেহারটাতে কিছু নির্দিষ্ট বাধার কথা বলা হচ্ছে, আর এই বাধাগুলোকে দেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হিসাবে দেখা হচ্ছে। মজার বিষয় হলো, এর মধ্যে দেশের ভেতরের চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি বাইরের চ্যালেঞ্জও আছে। বাইরের চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রথম এবং প্রধান যেটা, সেটার জন্য দলিলটাতে একটা টার্ম ব্যবহার করা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদ। এখন এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, এমনকি সংস্কৃতির ওপর ভারতের যে একতরফা প্রভাব আছে সেটার কথা। আর ইশতেহার সেটারই সম্পূর্ণ অবসান চাইছে। আচ্ছা, বাইরের বাধার পর এবার আসা যাক ভেতরের কথায়। দেশের ভেতরের চ্যালেঞ্জ বোঝাতে ইশতেহারটা আওয়ামী ফ্যাসিজম এই টার্মটা ব্যবহার করছে। এর মাধ্যমে একটা নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে চিহ্নিত করা হয়েছে এবং সেটার স্থায়ী বিলুপ্তিকেই অন্যতম প্রধান লক্ষ্য হিসাবে ধরা হয়েছে। তাহলে প্রশ্ন আসে, এই যে ভেতরের আর বাইরের বাধার কথা বলা হলো, এগুলো মোকাবেলা করার উপায়টা কি? ইশতেহারের উত্তরটা কিন্তু খুবই সোজা সাপটা: শক্তির মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষা। আর ঠিক এই কারণেই একটা সম্পূর্ণ নতুন মিলিটারি আর ডিফেন্স স্ট্র্যাটেজির প্রস্তাব রাখা হয়েছে। সামরিক কৌশল নিয়ে যতগুলো প্রস্তাব আছে তার মধ্যে সবচেয়ে সাহসী আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত প্রস্তাবটাই হলো এটা। বলা হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সামরিক বাজেট হবে সীমাহীন। চিন্তা করা যায়? এটা কিন্তু একটা খুবই অ্যাগ্রেসিভ বা আগ্রাসী অবস্থান, যা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে ডিফেন্স বা প্রতিরক্ষা খাতকেই সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হবে। এখন কথা হলো, এই যে সীমাহীন বাজেটের কথা বলা হলো, এটা আসলে কিভাবে ব্যবহার করা হবে? দলিলটাতে কিন্তু বেশ কিছু কংক্রিট বা সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা আছে, যেমন চীন আর পাকিস্তানের সাথে একটা নিউক্লিয়ার আমব্রেলা ট্রিটি বা পারমাণবিক নিরাপত্তা ছাতা চুক্তি নিয়ে আলোচনা শুরু করা। এরপর আছে নতুন আর আধুনিক যুদ্ধবিমান কেনা, আর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো মিলিটারি লিডারশিপে যেন শুধু বাংলাদেশি কর্মকর্তারা থাকেন সেটা নিশ্চিত করা। একটা শক্তিশালী সামরিক কাঠামোর সাথে সাথে কিন্তু একটা নতুন ফরেন পলিসি বা বৈদেশিক নীতিও দরকার।
তো এই অংশে আমরা দেখব যে এই ইশতেহারটা বিশ্বমঞ্চে বিশেষ করে প্রতিবেশীদের সাথে বাংলাদেশের সম্পর্কটাকে কিভাবে একেবারে ঢেলে সাজানোর কথা বলছে। ফরেন পলিসির ক্ষেত্রে একেবারে মূল দর্শনটাই বদলে ফেলার প্রস্তাব দেওয়া হয়েছে। দলিলের ভাষাতেই যদি বলি তাহলে তথাকথিত নতজানু পররাষ্ট্রনীতি বাদ দিয়ে একটা কঠোর এবং আত্মমর্যাদাশীল অবস্থান নেওয়ার কথা বলা হচ্ছে। আর এই যে কঠোর অবস্থানের কথা বলা হচ্ছে, এটার একটা প্রধান অস্ত্র হিসেবে দেখানো হয়েছে অর্থনীতিকে। $110 বিলিয়ন, এটা হলো ইন্ডিয়ার বার্ষিক রপ্তানির পরিমাণ। তো প্রস্তাবটা হলো এই রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকিটাকে একটা শক্তিশালী বার্গেনিং চিপ বা দর কষাকষির উপায় হিসেবে ব্যবহার করা। এর সাথে আরও কিছু বড় পদক্ষেপের কথা কিন্তু বলা হয়েছে, যেমন 5 লাখ অবৈধ ভারতীয় শ্রমিককে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া, আবার প্রায় অকেজো হয়ে পড়া যে আঞ্চলিক জোট সার্ক, সেটাকে আবার সক্রিয় করার চেষ্টা করা। এর সাথে আসিয়ানে যোগ দেওয়ার জন্য জোরালো চেষ্টা চালানো। আর এই সবকিছুর চূড়ান্ত লক্ষ্য হল বাংলাদেশকে একটা ফ্যাক্টর নেশন, অর্থাৎ এমন একটা দেশ হিসেবে প্রতিষ্ঠা করা যাকে কোনো বিশ্বশক্তি অগ্রাহ্য করতে পারবে না। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দেখব এই যে এত বড় একটা পরিকল্পনার কথা বলা হলো, এর ভিত্তিটা কি, মানে কোন মূলনীতিগুলোর ওপর দাঁড়িয়ে পুরো জাতিকে এক হওয়ার জন্য ডাক দেওয়া হচ্ছে। এখানে দেখুন 4টা মূলনীতিকে কিন্তু শুধু একটা লিস্ট হিসেবে দেখানো হয়নি, বরং এটাকে একটা স্টেপ বাই স্টেপ পথ বা পর্যায়ক্রম হিসেবে দেখানো হয়েছে। লজিকটা অনেকটা এরকম: সবার আগে বাইরের আধিপত্য শেষ করতে হবে। সেটা করতে পারলেই দেশের সার্বভৌমত্ব আর সম্মান রক্ষা করা যাবে। আর সার্বভৌমত্ব যখন নিশ্চিত হবে, তখন দেশের ভেতরের শত্রুকে নির্মূল করা সম্ভব হবে। আর সবশেষে এই স্থিতিশীলতার উপর ভিত্তি করেই একটা ন্যায় ও সমতার বাংলাদেশ গড়ে তোলা যাবে। তো সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ইশতেহারে যেরকম র্যাডিক্যাল বা আমূল পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটা যদি সত্যি বাস্তবায়ন করা হয়, তাহলে একটা দেশের জাতীয় পরিচয় আর সারা বিশ্বে তার ভূমিকা ঠিক কতটা বদলে যেতে পারে। বিষয়টা কিন্তু আসলেই গভীরভাবে ভাবার মতো।